এই ঘটনাটার পিছনে একটা ছেলে থাকতে পারে। হয়তো মেয়েটার মায়াবী চোখ দেখে সে আর নিজেকে সামলে রাখতে পারেনি, তাই। তুই থাম তো, সব কিছুতে ফালতু কথা না বলে তোর পেটের ভাত হজম হয় না নাকি? মানুষের চোখ ভীষণ ভয়ঙ্কর হয়। মানে এত সুন্দরী মহিলাকে এর আগে তো কখনো দেখিনি আমি। আজকাল বাইরে বেরোতে কেমন যেন ভয় লাগে। তুইও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? হ্যাঁ, তাহলে তো তোকে ছেড়ে দেওয়ার প্রশ্নই নেই রে। শহর কলকাতার বুকে ঘুরে বেড়াচ্ছে এক ভয়ানক সিরিয়াল কিলার। হচ্ছে একের পর এক খুন। খবরের কাগজের পাতায় পাতায় প্রতিনিয়ত দেখা দিচ্ছে এক রোমহর্ষক হেডলাইন, চক্ষু লালসা। নমস্কার শ্রোতাবৃন্দ, আমরা টিম ফিকশন দুনিয়া। আমি ফিকশন দুনিয়া থেকে দিব্যেন্দু। আজ আপনারা শুনবেন লেখিকা আরশি সেনের এক দুর্ধর্ষ ক্রাইম থ্রিলার, চোখ। আরশি সেন, জন্ম 16 এপ্রিল 2001, জন্মস্থান হরিনাবি, দক্ষিণ 24 পরগনা। বর্তমান প্রফেশন ফ্রিল্যান্সিং। লেখিকার শখ বলতে ট্রাভেলিং। তিনি প্রায় 12 বছর ধরে লেখালেখি করছেন। এছাড়াও কালপুরুষ, চতুষ্কোণ ইত্যাদি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছেন। কয়েক মাস আগে ঈশ্বর ভালো নেই নামক একটি ইবুক বেরিয়েছে খোয়াই পাবলিকেশন থেকে। আজকের গল্প পাঠে দিব্যেন্দু, অন্যান্য চরিত্রে দুর্বা, অভিক, দিশারি, সাহিল, মেঘনা ও দিব্যেন্দু। শব্দগ্রহণ ও ভিডিও মোশনে প্রিন্স। পর্ব পরিচালনায় দেবাশিস। প্রচ্ছদ নির্মাণে রোহান। আবহ নির্মাণে দিব্যেন্দু। শুনতে থাকুন দুর্ধর্ষ ক্রাইম থ্রিলার, চোখ। মানুষের চোখ ভীষণ ভয়ঙ্কর হয়। অফিসের লাঞ্চ টাইমে অনির্বাণের মুখে এমন কথা শুনে ভ্রু কুচকে ওর মুখের দিকে তাকালো আরশি। সবেমাত্র টিফিন বক্স খুলে চিকেন বার্গারে একটা কামড় বসিয়েছিল। খাওয়ার মাঝখানে এরকম উদ্ভট একটা কথা কানে আসায় হাতের সঙ্গে সঙ্গে দাঁতের চলাচলও বন্ধ হয়ে গেল ওর। এ আবার কেমন কথা? কোনো মতে মুখের খাবার সামলে বলে ওঠে আরশি। খুব একটা ভুল বলিনি, এই দেখ। বলে হাতে ধরা খবরের কাগজটা আরশির দিকে এগিয়ে দেয় অনির্বাণ। আজকের দৈনিকের প্রথম পাতার হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা চক্ষু লালসা। সেই সঙ্গে অদ্ভুত রকমের একটা ছবি রয়েছে লেখার নিচে। হেডলাইনটা দেখেই হাতের বার্গারটা নামিয়ে রেখে খবরের কাগজটা নিজের দিকে টেনে নেয় আরশি। হেডলাইনের ভেতরের লেখাগুলো পড়তে পড়তে উত্তেজনায় চোখগুলো বড় বড় হয়ে ওঠে ওর। আজ ভোরবেলা বড়বাজার অঞ্চল থেকে বছর 28-এর একটি মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। পরনের পোশাক আশাক ঠিকঠাকই রয়েছে, শুধু সব থেকে ভয়ঙ্কর ব্যাপারখানা হলো মেয়েটার চোখের কোটর ফাঁকা। ভেতরের মণি দুটো কেউ যেন খুব সযত্নে উপড়ে নিয়েছে। সেটা বাদে শরীরে আর তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। প্যারাগ্রাফটা পড়া শেষ করে কেমন যেন হতভম্ব হয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে আরশি। অস্ফুটে ওর মুখ থেকে একটাই শব্দ বেরিয়ে আসে, এক টুকরো রুটি ছিঁড়ে পনিরের তরকারিতে ডুবিয়ে মুখ দেয় অনির্বাণ। কি ভয়ঙ্কর লেভেলের সাইকো বলতো এরা।
শেষ পর্যন্ত কিনা চোখ খুবলে নিচ্ছে। ওপাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে কোনোই দিয়ে হালকা ঠেলা দেয় আরশিকে। কি রে, তুই এত চুপচাপ হয়ে গেলি কেন? ভাই ভাই, মানুষ এতটা ভয়ানক কাজ করে কিভাবে? গা হাত পা শিউরে ওঠে না? শিউরে উঠলে থরিই করতো। ওরা আমাদের মতো সাধারণ মানুষদের থেকে বড্ড বেশি ভয়ঙ্কর হয়। আমাদের কাছে যেগুলো ভয়ের, ওদের কাছেই সেগুলোই পরম আনন্দের। লেখাটা দেখার পর থেকে শরীরের মধ্যে কেমন যেন গুলিয়ে উঠছে সব কিছু। এইসব জিনিস আমি আবার সহ্য করতে পারি না। আমার কি মনে হয় বলতো? কি মনে হয়? এই ঘটনাটার পিছনে একটা ছেলে থাকতে পারে। হয়তো মেয়েটার মায়াবী চোখ দেখে সে আর নিজেকে সামলে রাখতে পারেনি, তাই। তুই থাম তো, সব কিছুতে ফালতু কথা না বলে তোর পেটের ভাত হজম হয় না নাকি? আরশিকে রাগতে দেখে হো হো করে হেসে ফেলে অনির্বাণ। তারপর একটা বড় সড়ো পনিরের টুকরো গালে ফেলে আঙুল দুটো চাটতে চাটতে বলে ওঠে, আরে বাবা, রাখছিস কেন? সব মেয়ের কি আর তোর মতো এত সুন্দর চোখ থাকে? এক থাবড়া মারবো। আরশির এমন কথায় অনির্বাণ মজা পেয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই ওর ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে চোখ পড়তেই থমকে যায় অনির্বাণ। তারপর একটু সিরিয়াস হয়ে কলটা রিসিভ করে কানে ঠেকায় ফোনটা। তিতাসের সঙ্গে আর্যর সম্পর্ক 4 বছর হতে চলল। এই 4 বছরে একে অপরকে ভীষণ কাছ থেকে দেখেছে ওরা। তিতাসের শরীরের গন্ধ আর্যকে মাতিয়ে রাখে। মাঝে মধ্যেই ওরা নানা রকম অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। তবে প্ল্যানগুলো দুমদাম করে তিতাস। হঠাৎ হঠাৎ ফোন করে আর্যকে বলে ওঠে, শোন, কাল 8টার মধ্যে শিয়ালদায় চলে আসিস। ব্যাগে 3 দিনের প্রয়োজনীয় জামা কাপড় নিয়ে নে। খাবার দাবার আমি এখান থেকে নিয়ে নেব। মানে কোথায় যাচ্ছি আমরা? কাল বিকেলে বন্ধুদের সঙ্গে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে বসার কথা আছে। আরে ওই এই ছোটি মালটাও ভীষণ জ্বালাচ্ছে। এক গাদা প্রজেক্ট চাপিয়ে দিয়েছে, তারপর সামনে আবার সেমিস্টার। মানে আমি যে কিভাবে। আমি তোর কাছ থেকে কোনো এক্সকিউজ চাইনি, যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। তাহলে কাল দেখা হচ্ছে, চল, লাভ ইউ। ফোন কেটে দেয় তিতাস। সেই ঘুম ঘুম চোখে কানে ফোন ঠেকিয়ে রাখা অবস্থাতে আর্যর মুখ থেকে বেরিয়ে আসে, ধুর বাল, কি যে বলি এবার। আর্যর থেকে প্রায় বছর 6 বড় তিতাস। এমএসসি কমপ্লিট করে বিএড করছে আর্য। বছর 5 আগে একটা কমন ফ্রেন্ডের পার্টিতে তিতাসকে প্রথম দেখে আর্য। তবে তখনই ওর প্রেমে পড়ে যায়নি সে, বরং প্রথম তিতাসকে তিতাস দি বলে ডাকত। আর সেই তিতাস দি থেকে তার একান্ত ভালোবাসার মানুষ তিতু হয়ে ওঠার জার্নিটা খুব একটা সহজ ছিল না। তিতাসের প্রথম বয়ফ্রেন্ড ওর সঙ্গে রিলেশনে থাকাকালীন অন্য একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেই নিয়ে প্রায় প্রত্যেকটা দিন ওর মধ্যে ঝামেলা, চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি চলত। একটা সময় হার মেনে নিয়েছিল তিতাস। সুইসাইড করবে বলে মনস্থির করে নিয়েছিল প্রায়। সেই রাতে এক গাদা ড্রিঙ্কস করে হঠাৎ ফোন করেছিল আর্যকে। অসংলগ্ন কথাবার্তায় বলে দিয়েছিল নিজের পরবর্তী কর্মসূচি। সব শুনে আর দেরি করেনি আর্য। সেই রাতেই বাবা মায়ের বকুনি উপেক্ষা করে ছুটে গিয়েছিল স্বল্প পরিচিতা মেয়েটির বাড়িতে। তারপর থেকে জল অনেক দূর গড়িয়েছে। একে অপরের সঙ্গে একটু একটু করে সময় কাটাতে কাটাতে কখন যেন দুজন দুজনকে ভালোবেসে ফেললাম। তবে বয়সে ছোট ছেলেটার সঙ্গে নিজের জীবন জড়িয়ে ফেলার আগে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিল তিতাস। দুজনের পরিবারের ঝামেলা চরমে উঠেছিল। এসব কি আর সহজে মেনে নেওয়া যায়? লোকজন কি বলবে, ছি ছি। কিন্তু কে কি বলবে সেটা নিয়ে ভাবতে বয়ে গিয়েছিল ওদের। তাই লোকে ওদের নিয়ে নিজেদের গসিপের হট টপিক বানিয়ে একটা সময় পর ক্লান্ত হয়ে গিয়েছে। কিন্তু ওদের ভালোবাসা কমে, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরো মজবুত হয়েছে।
বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসতে না আসতে আর্যর ফোনে টিং টিং করে দুটো নোটিফিকেশন ঢুকলো। তিতাস মেসেজ করেছে। মেসেজটা পড়তে পড়তেই হালকা লজ্জা মাখা হাসি ফুটে উঠে ওর গালে। উত্তরটা টাইপ করতে করতে বিছানায় শরীরটা এলিয়ে দেয় আর্য। ওনাকে শেষ কখন দেখেছিলেন? অফিসারের প্রশ্নে কোনো মতে কান্না চেপে বলে ওঠেন অমিতা দেবী। গতকাল বিকেলে চা খাওয়ার পর একটু ঘুরতে গিয়েছিলেন উনি। আমায় বলে গিয়েছিলেন মাছের ডিমের বড়া বানিয়ে রাখতে, এসে খাবেন। কিন্তু 7টা বেজে যাওয়ার পরেও যখন উনি এলেন না, তখন আর চুপ করে বসে থাকতে পারিনি। খোঁজ খবর করলাম, কিন্তু কেউ কিছুই বলতে পারল না। আমার ভীষণ ভয় করছে স্যার, মানুষটা আবার ভয়ানক কোনো বিপদে পড়ল না তো? দেখুন, একটাই কথা বলবো, আপনি এত বেশি চিন্তা করবেন না। আমরা তদন্ত করছি, আশা করছি কিছু না কিছু সমাধান ঠিক বেরিয়ে আসবেই। কবে অফিসার, কবে? কাতর কণ্ঠে বলে ওঠেন অমিতা দেবী। কাল থেকে গলা দিয়ে কিচ্ছু নামেনি আমার। মানুষটার চিন্তায় গা হাত পা ঠান্ডা হয়ে যায়। বেশি দেরি হলে যদি কিছু হয়ে যায়, আমি... কথাটা শেষ না করেই ফের একবার কান্নায় ভেঙে পড়েন তিনি। অফিসারের নির্দেশে একজন লেডি কনস্টেবল এগিয়ে আসেন। ভদ্রমহিলাকে সান্ত্বনা দিতে দিতে কোনো মতে পাশের রুমে নিয়ে যাওয়া হয়। ভদ্রমহিলাকে নিয়ে যাওয়ার পর টেবিলে রাখা রিপোর্টের ফাইলগুলো খুলে দেখতে থাকেন অফিসার। গত 7 মাসে পার্ক সার্কাস, গড়িয়া স্টেশন, নরেন্দ্রপুর আর বারুইপুর সাইড থেকে মোট 14 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রত্যেক মৃতের খুনের প্যাটার্ন সমান। পরম যত্নে এদের চোখগুলো উপড়ে নিয়েছে অপরাধী। শরীরের আর কোথাও তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। যতদূর মনে হয় চোখের যন্ত্রণাতেই একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে মানুষগুলো। কিন্তু কে হতে পারে এতটা নির্মম একজন? একটা নয়, দুটো নয়, 14 জন। আজ আবার একজনের নিখোঁজের রিপোর্ট জমল, মানে 15 নম্বর। খবরের কাগজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় অজ্ঞাত পরিচয় এই সাইকোপ্যাথ কিলারকে নিয়ে আলোচনা তুঙ্গে। সেই বিশেষ ব্যক্তি ইতিমধ্যেই পরিচিত হয়ে গিয়েছে দি আই আবরুতার নামে। বিকৃত মানসিকতার একজন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে কলকাতার বুকে, অথচ কেউই জানে না সেই মানুষটাকে দেখতে কেমন। খুব স্বাভাবিকভাবেই অপরাধী হেঁটে চলে বেড়াচ্ছে তাদের চোখের সামনে দিয়ে। সন্ধ্যের পর থেকে মানুষজন বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছে। এরপর কার পালা কেউ জানে না। সবাই অদ্ভুত এক উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। ওপর মহল থেকে অলরেডি চাপ আসা শুরু হয়ে গিয়েছে। সামনে ভোট, এর মধ্যে যদি অপরাধী ধরা না পড়ে তাহলে ওনার ট্রান্সফার নিশ্চিত। কপালে চিন্তার ভাঁজ পড়ে অফিসারে। রিসিভারটা কানে ঠেকিয়ে পরিচিত একটা নম্বর ডায়াল করেন তিনি। ওপাশ থেকে রিসিভ হতেই তিনি বলে ওঠেন, হ্যালো, ইয়েস, দত্ত স্পিকিং। কাজ করতে করতে কেমন যেন আনমনা হয়ে যাচ্ছে আরশি। বারবার ওর চোখ চলে যাচ্ছে ঘড়ির দিকে। 1:30টায় ওদের অফিসের লাঞ্চ টাইম। এখনো প্রায় 22 মিনিট বাকি 1:30 বাজতে। না, ঠিক খিদে পায়নি, বরং কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। কাজে ঠিকঠাক মন বসে না। একটু উসখুস করতে করতে পাশের টেবিলের দিকে তাকাতেই দেখলো অনির্বাণ আগে থেকেই ওর দিকে তাকিয়ে রয়েছে। চোখে চোখ পড়তেই ঘোর কাটলো অনির্বাণে। বলল, কি হয়েছে রে তোর? এতটা আনমো না কেন? কই কিছু না তো। কিন্তু অনির্বাণ তো সহজে ছাড়ার পাত্র নয়। দেখ, আর যাকেই বল না কেন, আমাকে তুই বোকা বানাতে পারবি না। আমি তোকে খুব ভালো করে চিনি। কি হয়েছে বল আমায়। আচ্ছা অনি, তোর কি কাউকে সন্দেহ হয়? কি নিয়ে বলতো? দেখ,
আমি হয়তো একটু বেশি ভাবছি, কিন্তু এই চিন্তাটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আরশির দিকে এবার পুরোপুরি ফিরে তাকায় অনির্বাণ। কি হয়েছে তোর? এই চল ব্যালকনিতে চল, আমি কফি নিয়ে আসছি। আরশিকে প্রায় জোর করে ব্যালকনিতে নিয়ে যায় অনির্বাণ। দিনের নরম রোদ মাখা মুক্ত বাতাসে আড়ষ্টতার জট কাটে আরশি। অনির্বাণ ওর দিকে এক কাপ কফি এগিয়ে দেয়। গরম কফির কাপে ঠোঁট ডুবিয়ে আরশি বলে ওঠে, ওহ, এটার দরকার ছিল ভীষণ রকম। থ্যাঙ্কস রে। উফ হো, ফ্রেন্ডশিপে নো সরি নো থ্যাঙ্কস। এবার বল কি ভাবছিস এত? আচ্ছা, তোর কি মনে হয়, আই মিন এতগুলো খুন একের পর এক, আমি সিরিয়াসলি ভাবতে পারছি না। এই অফিসে জয়েন করার পর থেকে অদ্ভুত রকম ঘটনা ঘটে চলেছে আমার চারপাশে। আমি যেন হিসাব মেলাতে পারছি না রে। এই কি যা তা বলছিস তুই? আমি বুঝতে পারছি এটা ভীষণ সিরিয়াস একটা ম্যাটার, কিন্তু এটার সঙ্গে নিজেকে জড়াচ্ছিস কেন? আজকাল বাইরে বেরোতে কেমন যেন ভয় লাগে। মনে হয় কেউ যেন আমাকে ফলো করছে। বারবার এদিক ওদিক তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। দেখ, এটা সম্পূর্ণ তোর মনের ভুল। আমার মনে হয় তুই একটু বেশিই ভাবছিস এসব নিয়ে। আই থিঙ্ক ইউ নিড রেস্ট। আর তাছাড়া তোর চোখের নিচে কালি পড়ে গেছে। তুই কি বাড়িতে খাওয়া দাওয়া করছিস না ঠিক মতন? খাচ্ছি, তবে রাতে ঘুম আসতে চায় না ঠিকঠাক। বুঝলাম। তাছাড়া তাছাড়া তুই আজকাল চোখে কাজল পরছিস না তো, কেন বলতো? ও, ওটা আসলে তাড়াহুড়ো করে বেরোই তো, সেজন্যই। একটাই কথা বলবো, নিজের খেয়াল রাখিস। বাই দ্য ওয়ে, উইকেন্ডে কি করছিস? কী বা করব, নিজের সঙ্গে সময় কাটাবো। তাহলে সেদিন একটু বেরোনো যাক, কি বলিস? কোথায়? যেদিকে দু চোখ যায়। ভেবে জানাবো। কি রে, কি হলো? মনে হয় কিছু একটা পড়লো। কই দেখি। অনির্বাণ ওর দিকে এগোতেই ওকে আলতো ধাক্কা দেয় আরশি। তারপর এক ছুটে পালিয়ে যায় ওর সামনে থেকে। আরশির চলে যাওয়া পথের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে অনির্বাণ। ওর হাতে ধরা কফির কাপে তখনও প্রায় অর্ধেকটা কফি। স্যাঁতস্যাঁতে একটা ঠান্ডা চাদর জড়িয়ে নিয়েছে গায়ে। প্রায় 2 দিন হতে চলল তিতাসের সঙ্গে আর্যর কথা হচ্ছে না। ছোটখাটো একটা বিষয় নিয়ে ওদের মধ্যে ঝামেলা তুঙ্গে উঠেছিল। সেখান থেকে কথা কাটাকাটি শুরু। আর্যর আগের মাথায় বলে ফেলেছিল, এ শোন, তোর মতো মেয়েকে না ভালোই চেনা আছে আমার। নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝিস না, সালা স্লাট কোথাকার। কথাটা আচমকা বলে ফেলেই বুঝতে পেরেছিল একটা বড় ভুল করে ফেলেছে ও। কিন্তু এই মুহূর্তে পিছনে সরে আসার কোনো জায়গা নেই। তাই তিতাস যখন অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, কি বললি তুই? তখন এক প্রকার নিজের পিঠ বাঁচাতে ও বলেছিল, না মানে ভুল কি বললাম আমি? আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি না। আমি মরে গেলেও তোর মুখ দেখতে চাই না। কথাটা বলেই আর্যর মুখের উপর ফোনটা কেটে দিয়েছিল তিতাস। ফোন কেটে যাওয়ার পর আর্য বিরক্তিতে ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছিল বিছানার উপর। ইচ্ছে তো করেছিল ফোনটা মেঝেতে ছুঁড়ে ফেলতে, কিন্তু এই সেমিস্টারে ফিস দিতে দিতে অলরেডি অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। তাই এই ফোনটা নষ্ট হয়ে গেলে নতুন ফোন সহজে আর আসবে না। এসব ভেবেচিন্তে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলাই সে মনে হয়েছিল। কিন্তু যতই যাই হোক, কতক্ষণই বা নিজের মানুষটার উপর রাগ করে থাকবে।
রাগের মাথায় বলা কথাগুলোর জন্য ভীষণ অনুশোচনা হচ্ছিল ওর ভেতরে ভেতরে। তিতাস ফোন ধরলে 1000 বার ওর কাছে ক্ষমা চাইতেও রাজি আর্য। একটা ছোট্ট বিষয় থেকে কিভাবে যে কি হয়ে গেল বিরক্তিকর। তবে তিতাসকে ফোন করতেই ওর ফোন সুইচ অফ আসছিল। এই এক দোষ মেয়েটার, যখন তখন ফোন সুইচ অফ করে দেয়। রাতে ফোন করে না হয় মান ভাঙানো যাবে ভেবে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল আর্য। ঘুম ভেঙেছিল 12:30 নাগাদ। তারপর থেকে ও অনেকবারই ফোন করেছে তিতাসকে, কিন্তু প্রত্যেকবার তিতাসের ফোন সুইচ অফ এসেছে। আজ সারাটা সকাল প্রায় মুখিয়ে ছিল আর্য। ভেবেছিল এইবার হয়তো তিতাস নিজে থেকে ওকে একটা ফোন করবে। একটা সময় পর অধৈর্য হয়ে তিতাসের অ্যাপার্টমেন্টে পৌঁছে যায় ও। দরজা বাইরে থেকে তালা বন্ধ। তিতাস কি তাহলে কাল সারা রাত বাড়িতে ছিল না? কোথায় যেতে পারে মেয়েটা? বাড়িতে ফেরার পরেও বারবার ফোনটা চেক করেছে আর্য, কিন্তু ওপাশ থেকে কোনো কল আসেনি। বিকেল 4:30 নাগাদ হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। গালে শেভিং ক্রিম লাগাচ্ছিল আর্য। ফোনের রিংটন শুনে পড়ি করে ঘরে ঢুকে স্ক্রিনে চোখ পড়তেই এক মুহূর্তে থমকে যায় ও। একটা আননোন নম্বর থেকে ওর কাছে ফোন এসেছে। রিসিভ করতেই ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর বলে ওঠে, আর্যদীপ রায় বলছেন? হ্যাঁ, আপনি কি বলছেন? আমি লালবাজার থেকে বলছি। যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসুন, দরকার আছে। লালবাজার? আই মিন, কি হয়েছে? এনিথিং সিরিয়াস? হ্যাঁ, তিতাস দেবী আপনার কে হন? কেন বলুন তো? এখানে এলেই জানতে পারবেন বিষয়টা। এর পরের কথাগুলো আর ঠিকভাবে মাথায় ঢোকেনি আর্য। হন্তদন্ত হয়ে যখন সে পৌঁছালো তখন ওর হার্টবিট প্রায় দ্বিগুণ হয়ে গেছে। একে ওকে বলার পর একজন অফিসার ওকে টুকিটাকি কিছু প্রশ্ন করে একটা ঘরে নিয়ে গেল। খুব খারাপ কিছু একটা যে হয়েছে সেটা আর্য বুঝতে পারছে, কিন্তু কিছুতেই সেটা মানতে চাইছে না ওর মন। অবশেষে অফিসার ওকে যখন নির্দিষ্ট একটা বেডের সামনে নিয়ে এলেন ততক্ষণে আর্যর হাত পা প্রায় ঠান্ডা হতে আরম্ভ করেছে। সাদা চাদরের নিচে একটা মানুষ রয়েছে। আর্য যেন বুঝতে পারছে এটা কি হতে পারে। অফিসার চাদরটা টেনে কিছুটা নিচে নামিয়ে দেন। মুখের ওপর থেকে চাদরটা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুখটা স্পষ্ট হয়ে ধরা দেয় আর্যর চোখের সামনে। তিতাসের প্রাণহীন দেহ রাখা হয়েছে বেডের উপর। সবকিছু ঠিক আছে, ওর ফর্সা কপাল, শুকিয়ে যাওয়া ঠোঁট আর চওড়া ভ্রু, শুধু ভীষণ বড় রকমের একটা শূন্যতা। মায়াবী মুখখানার মধ্যে কেবল নেই দুটো চোখ, চোখের কোটর দুটো ফাঁকা, যেন সেই গহীন অন্ধকার থেকে কেউ ব্যঙ্গ করছে ওকে। দাঁড়িয়ে থাকতে পারেনি আর্য, ধপ করে বসে পড়েছিল মেঝেতে। ওর মুখে আর কোনো কথা ফোটেনি, শুধু বুঝতে পারছিল জিভটা তীর তীর করে কাঁপছে, গলাটা শুকিয়ে যাচ্ছে একটু একটু করে। ওর তিতাস আজ এক পরম শূন্যতা নিজের দু চোখের গভীরে লুকিয়ে রেখে চির বিদায় নিয়েছে ওর জীবন থেকে। আতঙ্ক, বিস্ময়, যন্ত্রণা সব মিলে মিশে এক হয়ে যেতে থাকে আর্যর ভেতরে। সন্ধ্যের মহানগরী এতক্ষণে সেজে উঠেছে আলোর মালায়। ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে সন্ধ্যের ঠান্ডা হাওয়া। সেই হাওয়া নরম আদর করে ছুঁয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষকে। বিকেল নাগাদ বেরিয়ে পড়েছিল ওরা বলতে অনির্বাণ আর আসে। প্রত্যেক দিনে ফর্মাল শার্ট প্যান্টের বদলে ওরা বেছে নিয়েছিল সুতির পাঞ্জাবি আর সালোয়ার। ঘিয়ে রঙের পাঞ্জাবিতে অনির্বাণকে অদ্ভুত সুন্দর লাগছে। দেখা হওয়ার সময় ওর দিকে কেমন যেন বোকার মতো তাকিয়েছিল আসে। ভীষণ জড়িয়ে ধরতে ইচ্ছে করছে অনির্বাণকে, জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখতে ইচ্ছে করছে। দোষ কি যাতা ভাবছে ও, ভেতরে ভেতরে লজ্জা পায় আসে। ও নিজে পড়েছে একটা নীল রঙের সালোয়ার, সেই সঙ্গে কপালের মাঝখানে একটা ছোট্ট নীল রঙের টিপ আর ঠোঁটে হালকা লিপস্টিক। আরশি
অনির্বাণের দিকে হাসি মুখে এগিয়ে আসতে একটু চমকে দূরে সরে গিয়েছিল অনির্বাণ। কি হলো? অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল আরশি। আপনি কে বলুন তো? মানে? অনির্বাণের প্রশ্ন মাথায় ঢুকে নাও। মানে এত সুন্দরী এই মহিলাকে এর আগে তো কখনো দেখিনি আমি, তাই সিরিয়াসলি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা তুই। হো হো করে হেসে ওঠে অনির্বাণ। অসভ্য ছেলে। কৃত্রিম রাগ দেখায় আসে। কয়েক মুহূর্ত পর অনির্বাণ পাঞ্জাবির পকেট থেকে একগোছা বোগেনভেলিয়া ফুল বের করে এগিয়ে দেয় আরশির দিকে। আরশি অবাক চোখে তাকাতে অনির্বাণ বলে ওঠে, তোর পছন্দের। আমি জানি, আর থ্যাঙ্কসটা আই হোপ বলবি না। আরশি হেসে দুহাত বাড়িয়ে দেয়। তারপর দুজনে মিলে কলকাতার এ গলি সে গলি ঘুরে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে অনির্বাণ আঙুল দিয়ে আরশির হাত ছোঁয়ার চেষ্টা করে সরিয়ে নিয়েছিল নিজের হাত। সেটা বুঝতে পেরে আরশি নিজেই হাত বাড়িয়ে ওর আঙুলগুলো জড়িয়ে নেয় নিজের মুঠোয়। অনির্বাণের আঙুলগুলো নরমভাবে চেপে রয়েছে ওর হাতের মুঠো। হাঁটতে হাঁটতে ওরা দুজনে এগোতে থাকে সামনের দিকে। কিছুক্ষণ পর রাস্তার বাঁদিকের একটা পাবে ঢুকলো ওরা। অনির্বাণ আরশির চোখের দিকে তাকাতেই মুচকি হেসেও বলল, ফর মি হুইস্কি। জো হুকুম ম্যাডাম। কাউন্টারে অর্ডার দিয়ে দুজনে মিলে একটা টেবিলে এসে বসে। নরম আলোয় ডুবে রয়েছে চারপাশ। জাস্টিন বিবারের গান বাজছে লো ভলিউমে। ওদের মতোই আরো অনেক কাপলরা এনজয় করছে এই ঘনিষ্ঠ মুহূর্ত। কিছুক্ষণ পর দুটো ড্রিঙ্কস ওদের টেবিলে রেখে যায় বারটেন্ডার। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বলে টেবিল ছেড়ে উঠিয়ে দাঁড়িয়ে রুমের ডান দিকে এগিয়ে যায় আরশি। বেশ কিছুক্ষণ পর ফিরে এসে দেখে অনির্বাণ হাত ঘড়ি দেখছে। সরি, একটু লেট হয়ে গেল। ইটস ওকে, লেটস ফিনিশ আওয়ার ড্রিঙ্কস। শিওর। দুজনে কাঁচের গ্লাস দুটো ছুঁয়ে নেয় একবার, একসাথে বলে ওঠে, চিয়ার্স। পাব থেকে বেরিয়ে পাশাপাশি হাঁটতে থাকে দুজনে। আরশির বুকের মধ্যে একটা ভালো লাগা গুড়গুড় করছে। ওর কি তাহলে অনির্বাণকে খুব ভালো লাগছে? তো বন্ধুত্ব এসব মনে হতেই পারে। বেশ কিছু দূর চলার পর হঠাৎ দাঁড়িয়ে পড়ে অনির্বাণ। তারপর কি যেন ভেবে হাত বাড়িয়ে আরশির কোমর ধরে ওকে নিজের কাছে নিয়ে আসে। আরশি প্রথমে একটু চমকে গেলেও বাধা দেয় না। অনির্বাণের মুখটা একটু একটু করে নেমে আসছে ওর মুখের ওপর। নিঃশ্বাস ঘন হয়ে আসে আরশির। চোখ দুটো নিজে থেকেই বন্ধ হয়ে আসে। ঠোঁট দুটো পরম কিশোর অপেক্ষায় তীর তীর করে কাঁপছে। অনির্বাণের পুরুষালী ঠোঁট নিমেষে আড়াল করে নেয় আরশির পাতলা ঠোঁট দুটো। বেশ কিছুক্ষণ পর ওরা যখন একে অপরকে নিজেদের ঠোঁটের বাঁধন থেকে আলাদা করলো, তখন দুজনকে অদ্ভুত এক লজ্জা কাবু করে নিয়েছে। দাঁত দিয়ে হাতে নখ খুঁড়তে থাকে অনির্বাণ। আরশি প্রথম কথা বলল, এই কি হলো? আই এম সরি। ফর হোয়াট? তোর পারমিশন ছাড়া তোকে ছোঁয়া, আমি আসলে। শোন। এক মুহূর্ত চুপ করে থেকে আরশি জবাব দেয়, আমার ভালো লেগেছে। সত্যি? আচ্ছা, এবার তাহলে কোথায় যাওয়া যায়? তুই বল। আমি কিন্তু ভালো কফি বানাতে পারি। তাই নাকি? তাহলে আজকেই টেস্ট করে দেখা যাক। সিরিয়াসলি?
ও মাই গড, দ্যাটস রিয়েলি নাইস। চল তাহলে। ট্যাক্সি নাকি ক্যাব? যে কোনো একটা নেওয়াই যায়, তবে আজ তোর সঙ্গে আমার হাঁটতে ইচ্ছে করছে ভীষণ। বেশ, তাহলে হেঁটেই যাওয়া যাক। সন্ধ্যের আলো মাখা অন্ধকারে একটু একটু করে দূরে মিলিয়ে যেতে থাকে দুটো মানুষ। অনির্বাণের ঘরটা ছোট হলেও সুন্দর করে সাজানো। সোফায় বসে চারপাশটা লক্ষ্য করছিল আরশি। অনির্বাণ কফির কাপ নিয়ে ঘরে ঢুকতে আরশি বলে ওঠে, তুই ভালো ঘর সাজাতে জানিস দেখছি। ম্যাডাম, আমার মিসেসকে খুব একটা অযত্নে রাখবো না। তাই নাকি? কফিতে চুমুক দিতে দিতে অনির্বাণ দেখে আরশি কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে ওর দিকে। কিছু বলবি? হুম। কফিটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে তো। জল এনে দে না, আগে জল খেয়ে নি। আচ্ছা, আনছি। অনির্বাণ জল নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে দেখল আরশি ওর কফির কাপে শেষ চুমুক দিচ্ছে। জলের বোতলটা ওর দিকে এগিয়ে দিয়ে অনির্বাণ বলল, কেমন হয়েছে বললি না তো? ভালো, তবে নুনটা একটু কম। নুন? ও সরি, কফিতে তো নুন দেয় না। তাহলে চিনিটা একটু কম। ইচ্ছে করে খুদ ধরছিস, হ্যাঁ, তাই না? আরশি কোনো কথা না বলে অল্প হাসে। কিছুক্ষণ পর কথা বলতে বলতে কেমন যেন অস্বস্তি হতে শুরু করে আরশির শরীরে। অনির্বাণ সেটা বুঝতে পেরেই বলে ওঠে, কিছু হয়েছে? বুঝতে পারছি না, ঘুম ঘুম পাচ্ছে হঠাৎ। ও যাই হোক, তোকে কিছু দেখানোর আছে আমার। কি? বলতে পারিস আমার কালেকশন। কিসের? চল আমার সঙ্গে, নিজেই দেখে নিবি। অনির্বাণ হাত বাড়িয়ে আরশিকে টেনে তোলে, তারপর ওকে নিয়ে এগিয়ে যায় সামনের শোকেশের দিকে। আরশিকে দাঁড় করিয়ে রেখে হাত দিয়ে শোকেশের গায়ে একটু চাপ দিতেই সেটা এক পাশে সরে গেল। অদ্ভুতভাবে দেওয়ালের মধ্যিখানে একটা দরজা রয়েছে। বাইরে থেকে দেখে এটা উপলব্ধি করা সম্ভব নয় একদমই। আরশিকে নিয়ে সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে অনির্বাণ। ওকে দাঁড় করিয়ে সুইচ বোর্ডে চাপ দিতেই আলো জ্বলে ওঠে সেই ঘরের মধ্যে। আলো জ্বলে উঠতে এক ভয়ঙ্কর সত্য যেন গর্জে উঠল। ঘরের দুপাশে বেশ কয়েকটা করে তাক রয়েছে, প্রত্যেকটা তাকে 3টে করে কাঁচের বয়াম। সেই বয়ামে স্যাঁত স্যাঁতে কিছু পানীয়ের মধ্যে ডুবিয়ে রাখা রয়েছে চোখ, মানুষের চোখ। ভয়ঙ্কর একটা দৃশ্য, সাধারণ মানুষ কখনো কল্পনাই করতে পারে না এমন কিছু। আলো জ্বলে উঠতেই চোখগুলো যেন একসাথে ঝকমকিয়ে উঠল। চোখগুলো মৃত, কিন্তু কি ভয়ঙ্কর রকমের জীবিত লাগছে, যেন প্রত্যেকটা চোখ একসাথে ঝাঁপিয়ে পড়বে ওদের উপর। আরশির পা দুটো কেঁপে ওঠে। চোখের সামনে যা যা দেখছে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না ও। অনির্বাণ হাসি হাসি মুখে উত্তান্ত কণ্ঠে বলে ওঠে, এই হচ্ছে আমার জীবনের সেরা সংগ্রহ। এমন কালেকশন আর কারোর কাছে আছে বলতো? কারোর কাছে পাবি না। আজ আমার সংগ্রহে তোর চোখ দুটো যুক্ত হবে। তুই ভাবতে পারছিস আমার কালেকশনের মধ্যে দিয়ে তুই অমর হয়ে থাকবি? তবে কি জানিস তো আরু, তার জন্যে তোকে একটু কষ্ট সহ্য করতে হবে রে। আর একটা সিক্রেট জানিস, আমার একটা চোখ আসল নয়। বলি হা হা করে হেসে ওঠে অনির্বাণ। আর সের ভেতর থেকে বমি উঠে আসছে, যেন বুকটা থর থর করে কাঁপছে। এক্ষুনি পালাতে না পারলে এই জানোয়ারটা শিকার হতে হবে ওকে। তাছাড়া অনির্বাণ বলে ওঠে, তোর কফিতে আমি সিডামিন মিশিয়ে দিয়েছিলাম,
যে কারণে তুই সব কিছু দেখবি, শুনবি, বুঝতে পারবি, কিন্তু কিছু করতে পারবি না। এসব কেন করছিস তুই? জানিস তো ছোটবেলায় আমাকে দেখতে খুব সুন্দর ছিল। মা বলতো আমার চোখ দুটো ভীষণ সুন্দর, কেমন যেন মায়া লাগানো। আমাকে সবাই ভালোবাসতো। একদিন কি হলো, ভয়ঙ্কর এক দুর্ঘটনায় আমার মুখটা পুড়ে গেল। ডাক্তার বলেই দিয়েছিল আমার ডান চোখটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। 1 মাস পর যখন হাসপাতাল থেকে ফিরলাম, বুঝতে পারলাম আমার পরিবারের মানুষগুলো আমার থেকে কেমন একটা দূরে দূরে থাকছে। আমি যেন ওদের কাছে এক আতঙ্ক। একদিন বাথরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়াতেই কেঁপে উঠলাম আমি। আয়নার উপাসের মানুষটা ভয়ঙ্কর রকমের কুৎসিত। তার একটা চোখ পুরো নষ্ট হয়ে গলে গিয়েছে, মুখের চামড়া পুড়ে গিয়ে কুঁচকে বেরিয়ে এসেছে সামনের দিকে। মনে হলো এটা আমি হতে পারি না। ভাবতে পারবি না, এক সময় যে মানুষগুলো ভীষণ ভালোবাসতো তারাই ঘেন্নায় দূরে সরে গিয়েছিল আমার থেকে। এমনকি আমার মাও আমায় দেখে ভয় পেত। আমাকে ওরা পাঠিয়ে দিল হোস্টেলে। সেখানেও প্রত্যেকে আমায় নিয়ে মজা করেছে, আমার দুর্বলতাকে হাসির খোরাক বানিয়ে তুলেছে। আচ্ছা তুই বল, সত্যি কি আমি হাসির পাত্র? আমি কি চেয়েছিলাম আমার সঙ্গে এমন হোক? চাইনি। তাই প্রতিজ্ঞা করেছিলাম, যে চোখের জন্য আমাকে সকলের কাছে খোঁটা পেতে হয়েছে, আমি সেই চোখের মালিক হয়ে দেখাবো। তারপর আর কি, অপারেশন করে গালের চামড়াটা কোনোভাবে ঠিক করতে পারলেও চোখটা আর ঠিক হলো না। বাচ্চারা আমায় ভয় পেত, বড়রা হাসতো। একদিন নিজের বাড়ি গেলাম। আমার বাড়ির লোকগুলোর চোখ নিজের হাতে নিয়ে ঠিক একইভাবে উপরে নিয়ে ওদের সেই বসত বাড়ির ভিটেতেই পুঁতে রেখে এসেছি আমি। থাকুক সে একসাথে শান্তির ঘুম ঘুমা করা। জানিস, আমার এই ডান চোখটা আমার নিজের নয়, এক্ষুনি খুলে যাবে, দেখবি। এই দেখ। বলি আঙুল দিয়ে টেনে নিজের ডান চোখটা বের করে নেয় অনির্বাণ। তার ডান চোখের কোটরে এখন অসীম শূন্যতা। আর সে চিৎকার করে ওঠে। 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেয় সে। অনির্বাণ ধারালো একটা ছুরি নিয়ে এগিয়ে আসছে ওর দিকে, নরম গলায় বলছে, ভয় নেই, আমি তোকে খুব বেশি কষ্ট দেব না, শুধু আস্তে করে তোর চোখ দুটো তুলে নেব। আয় আয় আমার কাছে, আয় আয় আয়। আর সে আর পারে না, দৌড়ে পালিয়ে যেতে চাই এই মৃত্যুপুরী থেকে। তুই পালাচ্ছিস কি করে? তার মানে তুই কফিটা খাসনি, হ্যাঁ তাই না? তুইও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, হ্যাঁ? তাহলে তোকে ছেড়ে দেওয়ার প্রশ্নই নেই রে। হেসে কণ্ঠে বলে ওঠে অনির্বাণ। আর সেই দরজার দিকে এগোনোর চেষ্টা করতেই ওর ওপর ঝাঁপিয়ে পড়ে সে। ধারালো ছুরিটা দিয়ে চোখে আঘাত করতে যেতেই আরশি কোনো মতে নিজেকে সরিয়ে নেয়। ছুরির ফলাটা ওর কাঁধ ছুঁয়ে বেরিয়ে যায়। টাটকা রক্ত ফিনকি দিয়ে গড়াতে শুরু করে। এইবার অনির্বাণ ওর উপর চড়ে বসে। ওর ডান হাতে চকচক করছে রক্ত মাখা ছুরি। মণিবিহীন ডান চোখটা দেখে বুক শিউড়ে ওঠে আরশি। মুহূর্তের মধ্যে কোমরের গোপন জায়গা থেকে বাঁ হাতে ছোট্ট একটা রিভলভার বের করে নিয়ে অনির্বাণের মুখের দিকে তাক করে ট্রিগার টিপে দেয়। পর দুটো গুলি ভেদ করে যায় অনির্বাণের কপাল। চিৎকার করে ওঠে জন্তুটা। আর পারে না আরশি। যন্ত্রণা আর আতঙ্কের সমন্বয়ে একটু একটু করে জ্ঞান হারায়ও। এই কয়েকদিন আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছে আরশি। তবে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মাথায় এলেই ভেতরে ভেতরে ছটফটানি ভাবটা বেড়ে যায় ওর। বারবার মনে হয় সেই চোখগুলো যেন চেয়ে রয়েছে ওর দিকে। অনির্বাণের হিংস্র মুখটা আবার ভেসে ওঠে চোখের সামনে। অফিসার দত্ত ভিজিটিং আওয়ার্সে এসে দেখে গেছেন এই কদিন। সেই সঙ্গে ওর কিছু টিমমেটসও এসেছে। ওই ঘটনার প্রভাব এত তাড়াতাড়ি মুছবে না ওর মন থেকে। সত্যি বলতে সেদিনও মরেই যেত যদি না রিভলভারটা সঙ্গে থাকতো।
অফিসার দত্তের পৌঁছানো অবধি অপেক্ষা করা সম্ভব হয়নি, তবে উনি পৌঁছেই আরশিকে সবার প্রথমে হসপিটালে অ্যাডমিট করার ব্যবস্থা করেন। অনির্বাণের ডেড বডি তখনও পড়েছিল সেখানে, কপালে জল জল করছিল টাটকা দুটো গর্ত। ঘরের অবস্থা দেখে গা শিউরে উঠেছিল দত্তবাবু। কি মর্মান্তিক! ভাগ্যিস আরশি নিজের জিপিএস ট্র্যাকারটা অ্যাক্টিভ রেখেছিল, না হলে এত তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব হতো না। এখন কেমন আছেন? অফিসার দত্ত জিজ্ঞাসা করলেন। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। মৃদু হেসে জবাব দেয় আরশি। আমি তো জাস্ট ভাবতে পারছি না যে লোকটা এতটা ভয়ঙ্কর হতে পারে। বাবা, সেজন্যই তো আমায় ওই অফিসে অ্যাজ আ এমপ্লয়ি ঢুকতে হয়েছিল। তবে ভাবতে পারিনি আমি অপরাধীর এতটা কাছাকাছি এসে পড়ব। সত্যি কথা বলতে প্রথম ওর ওপর আমার কোনো সন্দেহ হয়নি, তবে একটা জিনিসে আমার খটকা লেগেছিল। কিসে বলুন তো? ওর চোখের দৃষ্টিতে। মানে? আমি যখন ওর চোখের দিকে তাকিয়েছিলাম, কেন জানি না মনে হয়েছিল ওর দুটো চোখের দৃষ্টি দুরকম। সেটা নিশ্চিত করার জন্যই সেদিন আমি চোখে ট্র্যাকার লাগানো লেন্সটা পরেছিলাম, যাতে এটা বুঝতে পারি যে সামনের মানুষটার চোখে কোনো রকম সিস্টেমেটিক কিছু ডিভাইস লাগানো আছে কিনা। সেটা আমাকে জানান দিয়েছিল যে আমি ঠিকই ভেবেছিলাম। আমি চেয়েছিলাম ও নিজে থেকে পুরো ঘটনাটা আমার কাছে স্বীকার করুক। সেজন্য সেদিন আপনাদের তৈরি থাকতে বলে আমি ওর সঙ্গে বেরিয়েছিলাম। আমার ট্র্যাকার আর ভয়েস রেকর্ডিং সিস্টেম অ্যাক্টিভ ছিল সব সময়, তাই আশা করি ওর মৃত্যু নিয়ে খুব একটা ঝামেলা পোহাতে হবে না আমাদের। কিন্তু আমি এখনও ভাবতে পারছি না যে ওই রকম একটা ভয়ঙ্কর মানুষের সঙ্গে এতটা টাইম কাটিয়েছি। মানুষটা চলে গিয়েও আমার মনে ছাপ রেখে গেল সারা জীবনের জন্য। বাদ দিন সেসব। আই হোপ আপনি বাকি স্টেটমেন্টগুলো রেডি করে রেখেছেন, কারণ ওগুলো আমাদের সাবমিট করতে হবে খুব তাড়াতাড়ি। একদম ম্যাম। শয়তানটা এর আগে যে কজন নিরীহ মানুষকে নিজের শিকার বানিয়েছে, আশা করি প্রত্যেকটা কেসের সঠিক সমাধান এবার হবে। সত্যি বলছি, আমি আর মণিবিহীন কোনো মৃতদেহ দেখতে পারবো না। উফ, ভয়ঙ্কর। আমি আর ভাবতে চাইছি না এসব নিয়ে। দত্তবাবু, তাহলে পরবর্তী 1 মাস আমি অন্তত একটু নিজের মতো করে কাটাতে চাইবো। আশা করি এই কদিনে আবার এমন কোনো সিরিয়াল কিলার কলকাতার বুকে এভাবে তাণ্ডব করবে না। ইয়েস ম্যাম, আপনি রেস্টে থাকুন, বাকি দায়িত্ব আমি সামলে নিচ্ছি। আপনার ওপর আমার ভরসা আছে। ম্যাম, একটা কথা বলবো? বলুন। আমার পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল, আর তার ফলেই আপনাকে এত কিছু সহ্য করতে হয়েছে। এটা যদি বড় সাহেবের কানে পৌঁছায় তাহলে আমার ট্রান্সফার পাক্কা। প্লিজ ম্যাম, এটা নিয়ে আপনি যদি কিছু। দত্ত, নরম গলায় বলে উঠে আরশি। তুমি এখনও আগের মতোই রয়ে গেলে। চাপ নেই, বিষয়টা আমাদের মধ্যেই থাকবে। আর অ্যাজ আ ডিএসপি আমি তোমার এই ভুল মাফ করে দিলাম। ধন্যবাদ ম্যাডাম। আপনাকে কি বলেছে? ওসব ফর্মালিটি বাদ দাও, আমাকে কবে ছুটি দিচ্ছে সেটা দেখো, আর আমার জন্য তাড়াতাড়ি 2 প্লেট প্যান ফ্রাইড মোমো অর্ডার করে দাও। উফ, ভীষণ খিদে পাচ্ছে। কতদিন যে ভালো করে খেতে পারিনি কেসের চাপে পড়ে, বাপরে। ইয়েস ম্যাডাম। অফিসার দত্ত হুকুম তামিল করতে বেরিয়ে যান। হসপিটালের বেডে শুয়ে থাকতে থাকতে আরশি ভাবতে থাকে, সত্যিই আমাদের পাশাপাশি মানুষগুলো কি ভয়ঙ্কর রকমের অদ্ভুত হতে পারে। এক একটা অনভিপ্রেত ঘটনা এক একজন সাইকো কিলারের জন্ম দেয়। কার সঙ্গে যে কি হতে চলেছে সেটা কেউই জানে না। এখন আপাতত এসব বাদ দিয়ে একটু রেস্ট নেওয়া যাক। এখান থেকে বেরিয়ে মানালির টিকিট কেটে বেরিয়ে আসবে কয়েকদিন। পুলিশের ডিউটিতে স্বস্তি জিনিসটা জীবনে থাকে না। এসব
ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ও কাকেই বা শেয়ার করবে। শুধু একটাই শান্তি, আপাতত কলকাতার বুক থেকে দি আই আব্রুটার পুরোপুরি নিশ্চিন্ন। আপনারা শুনছিলেন চোখ। আজকের গল্পে অনির্বাণের চরিত্রে অভিক সাহা, তিতাসের চরিত্রে দিশারি পুরকাইত, কথক ও অফিসার দত্তর চরিত্রে দিব্যেন্দু গোস্বামী, আরশির চরিত্রে দুর্বা গোস্বামী, আর্যর চরিত্রে শেখ শাহিল আলী, অমিতা দেবীর চরিত্রে মেঘনা দাস। আমরা হাজির হব আবার পরবর্তী সপ্তাহে নতুন এক থ্রিলার গল্প নিয়ে। তার আগে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের পরিবার ফিকশন দুনিয়া চ্যানেলটি। ভালো থাকুন, সুস্থ থাকুন।